আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইংলিশ গ্রামারের ইম্পর্ট্যান্ট টপিকস রাইট ফর্ম ভার্বস নিয়ে আজকের ক্লাসে চলে আসলাম। আজকের ক্লাসে রাইট ফর্ম ভার্বসের টু জেড আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করব এবং পরবর্তী সময় থেকে ইনশাল্লাহ খুবই সহজভাবে রাইট ফর্ম ভার্বের অ্যান্সারগুলো দিতে পারবেন। তার জন্য আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করার রিকোয়েস্ট থাকলো এবং ক্লাসটা শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন। তো চলেন আমরা মূল ক্লাসে জাম্প করি বেশি কথা না বলে। দেখেন, রাইট ফর্ম ভার্বস করার আগে যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সে জিনিসগুলো মনে না রেখে রাইট ফর্ম ভার্বের অ্যান্সারগুলো করাটা আমাদের জন্য অন্যতম একটা বড় বোকামি হবে। সেরকম চারটা জিনিস আমি এখানে রেখে দিয়েছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। রাইট ফর্ম ভার্ব করার আগে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে প্যাসেজটা বা যে সেন্টেন্সটা দিয়ে আছে অ্যাকচুয়ালি ওই সেন্টেন্সটা বা ওই প্যাসেজটা কোন টেন্সে দিয়ে আছে। যদি আমরা টেন্সটা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমাদের অ্যান্সার করাটা কিন্তু সব থেকে সহজ হয়ে যাবে। কেননা যদি দেখি প্যাসেজটা বা সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে তাহলে আমাদের অ্যান্সারগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। আর যদি দেখি প্যাসেজটা বা সেন্টেন্সটা পাস্ট টেন্সে দেওয়া আছে তাহলে আমাদের অ্যান্সারগুলো কিন্তু পাস্ট টেন্সে যাবে। সো যদি আমি টেন্সটা আগে ফাইন্ড আউট করে দিতে পারি তাহলে আমার অ্যান্সারগুলো লেখা কিন্তু আমাদের জন্য সব থেকে ইজি হবে। বিশেষ করে যারা প্যাসেজ আকারে রাইট ফর্ম ভার্বগুলো করব তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স ফাইন্ড আউট করা। কারণ যদি আমি টেন্সটা চিনতে পারি, প্রেজেন্ট টেন্স হলে আমাদের দেখা যায় 80% ভার্বগুলো আমরা প্রেজেন্ট টেন্সে বসে যাবে, পাস্ট টেন্স হলে আমাদের 80% ভার্বগুলো পাস্ট টেন্সে বসে যাচ্ছে, তাহলে আমাদের জন্য সব থেকে ইজি হবে। সেকেন্ড নাম্বার হচ্ছে ভার্বের কয়েকটা ফর্ম আছে, ভার্বের যে 6টা ফর্ম আছে সেই ফর্মগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। কেননা আমাদের অনেকের ভার্বের ফর্মগুলো মনে নাই। যেরকম গো থেকে ওয়েন্ট হয়ে যায়, এরকম অনেকে আছে গো থেকে ইডি যোগ করে দেয়, গো এর ভি2 করার সময় ইডি যোগ করে দেয়, গোয়েট করে দেয়। এমন অনেক ধরনের ভার্ব আছে যার ভার্বগুলোর আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে এরকম, পাস্ট ফর্ম এরকম। এই ফর্মগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ভার্ব পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের ভুল হবে। সো আমাদেরকে ভার্বের ফর্মগুলো অবশ্যই মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের যে রাইট ফর্ম ভার্বের আজকের যে নিয়মগুলো দেব এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মুখস্থ করে রাখতে হবে, তাহলে আপনি আশা করি ইনশাল্লাহ রাইট ফর্ম ভার্বের সহজে অ্যান্সার করতে পারবেন। 4 নম্বর হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নয়, প্র্যাকটিস আপনাকে করতেই হবে। প্র্যাকটিস ছাড়া আপনি কোনো জিনিস গেইন করতে পারবেন না এবং রাইট ফর্ম ভার্বের জন্য স্পেশাল আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই 4টা নিয়ম মাথায় রেখে তারপর আমরা রাইট ফর্ম ভার্বের অ্যান্সার করতে যাব। চলেন আমরা রাইট ফর্ম ভার্বের অ্যান্সারের রুলসগুলো দেখে নিই এবং তার সাথে প্র্যাকটিসগুলো করে নিই। 1 নম্বর রুলস, যদি দেখি আমাদের ব্র্যাকেটের ভিতরে বি লেখা থাকে, যদি আমাদের ব্র্যাকেটের ভিতরে বি লেখা থাকে তাহলে আমরা ফাঁকা কোড সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর ওয়াজ আর বসাবো। সাবজেক্ট অনুযায়ী বসাবো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ অথবা ওয়াজ বসাবো, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর অথবা ওয়ার বসাবো। এখানে ইজ আর আর এর পার্থক্যটা করে দিছি, প্রেজেন্ট টেন্স হলে ইজ অথবা আর বসাবো, পাস্ট টেন্স হলে ওয়াজ অথবা ওয়ার বসাবো। এক্সাম্পল দেখি, হি ড্যাশ এ গুড বয়, হি ড্যাশ গুড বয়। তাহলে এখানে আমরা যেহেতু এখানে টেন্সটা বা কোন টেন্সে দেয়া আছে এক্স্যাক্টলি বোঝার উপায় নাই, সো এখানে আমরা ভার্ব হিসাবে ইজও নিতে পারে, ওয়াজও নিতে পারে, কারণ হি এর পরে সাধারণত ইজ অথবা ওয়াজ বসে। দ্বিতীয় নাম্বারটা, দে ড্যাশ প্লেইং ফুটবল লাস্ট উইক, গত সপ্তাহে সে কি করেছিল, ফুটবল খেলেছিল। তাহলে গত সপ্তাহ বলতে এটা নিচের আমাকে পাস্ট টেন্সে ইঙ্গিত করছে, দ্যাট মিন্স আমাকে এখানে অবশ্যই একটা পাস্ট টেন্সের ভার্ব নিতে হবে। দ্যাট মিন্স দে এর পরে সাধারণত পাস্ট টেন্স হিসাবে ওয়ার বসে, তাহলে এর উত্তরটা দিব আমরা ওয়ার। আশা করছি প্রথম রুলসটা বুঝতে পারছেন। আমরা এবার সেকেন্ড নাম্বার রুলসে চলে যান। সেকেন্ড নাম্বার রুলস, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা ভার্বের শেষে এস ইএস আই এর যোগ করব। আবার বুঝি যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ওই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, বাক্যও থাকতে পারে আবার প্যাসেজও থাকতে পারে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আমরা ভার্বের শেষে এস অথবা ইএস আই এর যোগ করে দিব। এস ইএস আই এর যোগ করার নিয়মটা কি যদি কেউ না জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এর উপরে আরেকটা সুন্দরভাবে ক্লাস নিয়ে নেব। এর ভিতরে যদি আলোচনা করি তাহলে আমাদের ক্লাসটা এলোমেল হয়ে যাবে। আমরা একটু এক নজরে দেখে নিই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মূলত কারা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট আর কোন ধরনের নাউন। নাউন বলতে এখানে নাউনটাকে অবশ্যই সিঙ্গুলার হতে হবে, নাউন প্লুরাল হলে কিন্তু হবে না। ওকে, দেখেন এক্সাম্পল, হি অলওয়েজ গো টু কলেজ অন ফুট, সে সবসময় কি করে, পায়ে হেঁটে কলেজে যায়। এখানে অলওয়েজ শব্দটা দেখে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাকে এখানে হি এর পরে আমার ভার্বের শেষে এস বাই এর যোগ করতে হবে। যেহেতু হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাকে এখানে গোস করতে হবে। সিন্স মুন ইজ ভেরি সিক, যেহেতু মুন খুবই অসুস্থ, হি ড্যাশ টেক মেডিসিনস রেগুলারলি, সেহেতু সে কি করছে, নিয়মিত মেডিসিন গ্রহণ করছে। তাহলে রেগুলারলি থাকা মানে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্সকে ইঙ্গিত করে, সেহেতু সি এর পরে আমাকে এখানে কি করতে হবে, ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে।
রুল নাম্বার 3টা আমরা চলে যাই। রুল নাম্বার 3 দেখতে পাচ্ছি মডেল অক্সিলিয়ারি ভার্ব এবং টু বা ইনফিনিটিভের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বা V1 বসে। মডেল অক্সিলিয়ারি ভার্ব এবং টু এর পরে ভালো করে খেয়াল করি, মডেল অক্সিলিয়ারি ভার্ব এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম অথবা V1 বসে। মডেল অক্সিলিয়ারি ভার্ব কারা আমরা এখানে নোট করে লিখে দিয়েছি, যারা জানেন না তারা মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো এখান থেকে লিখে নিতে পারেন। দেখেন প্রথমে এক্সাম্পল দেখি, হি ক্যান সলভ দিস টপিক বিকজ হি ইজ লেজেন্ড ম্যান। সে সমস্যাটা সমাধান করতে পারবে কারণ তিনি একজন বিখ্যাত বা লেজেন্ড ম্যান। তাহলে এখানে আমরা ক্যানটা মডেল অক্সিলিয়ারি ভার্ব যেহেতু দেখতে পাচ্ছি সেহেতু আমাকে এখানে সলভ এর জায়গায় সলভ করে দিতে হবে। তারপরে দেখি দে উইল ফিনিশিং দ্য ওয়ার্ক ওয়ান টাইম, সে যত সময় সে কাজটি শেষ করছে। তাহলে উইল এখানে একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এখানে ফিনিশিং এর জায়গায় আমাকে কি করতে হবে, ফিনিশ যোগ করতে হবে। তারপর দেখি দে ওয়েন্ট টু মার্কেট টু বাইং আ শার্টস ইন আ লোকাল শপ, সে মার্কেটে গেছিল একটা লোকাল দোকান থেকে একটা কি কেনার জন্য, শার্ট কেনার জন্য। তাহলে আমরা এখানে দেখছি টু পরে ভার্বের কি বসাবো, বেস ফর্ম। বাইং এখানে আইএনজি ফর্ম না বসে কি বসবে, বেস ফর্ম বসবে। তাহলে এখানে হবে বাই। রুল নাম্বার 4-এ চলে যায়। সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হলে টেন্স অনুযায়ী আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো এবং আমরা কি করব, ভার্বের V3 করে দেবো, বা দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আবার খেয়াল করি, সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েস হয়, এখন কথা হচ্ছে আমি প্যাসিভ ভয়েস কিভাবে চিনবো, যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হবে সেই সেন্টেন্সের সাবজেক্ট নিশ্চয়ই বস্তুবাচক টাইপের থাকবে, বা সেই সাবজেক্টের কোনো ধরনের কাজ থাকবে না, সেই সাবজেক্ট নিজে কাজ না করে তার অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নিবে। সেক্ষেত্রে আমরা বুঝে নেবো যে এটা সাধারণত প্যাসিভ ভয়েসে দিয়ে আছে। আবারও বলি, যেখানে যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হবে তার সাবজেক্ট এখানে কখনো কাজ করবে না, সে অকর্ম থাকবে, সে অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নিবে। সেক্ষেত্রে আমার কি হবে, প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েস হলে আমরা টেন্স অনুযায়ী কি করব, অ্যামিজার ওয়াজয় নিয়ে নিব এবং তার সাথে ভার্বের V3 করে দেবো। প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজা, পাস্ট টেন্স হলে ওয়াজয়। এখানে আমি নোট করে লিখে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা একটু এক্সাম্পলগুলো খেয়াল করি। এক্সাম্পল দেখেন, ইংলিশ ড্যাশ কল্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড, ইংলিশকে বিশ্বব্যাপীভাবে আন্তর্জাতিক মাতৃভাষা বা আন্তর্জাতিক ভাষা বলা হয়ে থাকে। এখন দেখেন ইংলিশ এখানে সাবজেক্ট আছে, কিন্তু ইংলিশ কিন্তু এখানে কাজ করতেছে না। দ্যাট মিনস ইংলিশ কিন্তু নিজে নিজে বলে না যে আমি সবার ভাষা বা আন্তর্জাতিক ভাষা। ইংলিশ আন্তর্জাতিক ভাষা কারা বলে, মানুষ বলে থাকে। তাহলে ইংলিশ কিন্তু নিজে নিজে বলতে পারতেছে না, দ্যাট মিনস ইংলিশের কাজ কিন্তু এখানে নাই। যেহেতু নাই তাহলে এটা সাধারণত একটা প্যাসিভ ভয়েস। যেহেতু প্যাসিভ ভয়েস তাহলে আমরা এখানে প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার প্লাস এই যে কল দিয়ে আছে, এই কলকে V3 করতে হবে। তাহলে ইংলিশের পরে সাধারণত ইজ বসে আর এই কলের V3 হচ্ছে কল্ড। ওকে, এবার যদি এখানে বলতে পারে যে ভাই এখানে তো ওয়াজ দিতে পারি, ওয়াজ দেওয়া যায় না এই ধরনের বাক্য, কারণ ইংরেজিকে সারা জীবন আন্তর্জাতিক ভাষা বলা হয়ে থাকবে, এখানে কখনো পাস্ট টেন্সে যাবে না। পরেরটা, ইট ইজ আর ইম্পর্টেন্ট অন আওয়ার ডেইলি ওয়ার্ক, আমাদের দৈনন্দিন জীবনে কি হচ্ছে, গাছ খুবই গুরুত্বপূর্ণ। ফার্নিচার ড্যাশ মেক অফ উড, ফার্নিচার সাধারণত তৈরি হয় কোথা থেকে, কাঠ থেকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ফার্নিচার, সাধারণত ফার্নিচার এরপরে ভার্বটা সিঙ্গুলার বসে, তাহলে ইজ আর মেক এর V3 হচ্ছে মেড। যেহেতু ফার্নিচার নিজে নিজে তৈরি হতে পারে না কারো সাহায্য দ্বারা, দ্যাট মিনস এখানে ফার্নিচার তার কোনো কাজ নাই। যেহেতু কাজ নাই তাহলে সেটা একটা প্যাসিভ ভয়েস। আশা করি বুঝতে পারছেন। রুল নাম্বার 5-এ চলে যায়। রুল নাম্বার 5-এ দেখতে পাচ্ছি সেন্টেন্সে মডেল অক্সিলিয়ারি ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস থাকলে আমাকে মডেল অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, তার সাথে একটা বি যোগ করে নিতে হবে, তার সাথে V3 করতে হবে। প্যাসিভ ভয়েস কি একটু আগেই কিন্তু আমি বুঝিয়ে দিলাম। এখানে প্যাসিভ ভয়েসটা আমরা আগের প্যাসিভ ভয়েস দেখছিলাম টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসাই, বা আর এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকবে বা মডেল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে অ্যানসারটা করতে হবে। তখন মডেল অক্সিলিয়ারি ভার্বের সাথে আমাকে একটা এক্সট্রা বি যোগ করতে হবে এবং যে ভার্বটা থাকবে তাকে V3 করতে হবে। দেখেন দ্য কলেজ মে ওপেন ইন দিস মন্থস, কলেজটা হয়তো এই মাসে খুলবে। এখন কলেজ তো আর নিজে নিজে খুলবে না, কলেজকে নিশ্চয়ই কাউকে দ্বারা খোলানো হবে, বা কোনো একজন স্টুডেন্টরা না গেলে, টিচার না গেলে কলেজ কিন্তু খুলবে না। দ্যাট মিনস কলেজ কিন্তু নিজের কাজ নিজে করতে পারতেছে না, তাহলে এটা প্যাসিভ ভয়েস। এবং যেহেতু মে একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব, আমরা একটু আগে কিন্তু দেখে আসছি মডেল অক্সিলিয়ারি ভার্ব কারা, তাহলে এরপর আমাকে একটা বি যোগ করতে হবে এবং এই ওপেনের V3 করতে হবে, তাহলে মে বি ওপেন। দ্য গভর্নমেন্ট ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপ টু রিডিউস স্মোকিং, স্মোকিং বা ধূমপান কমানোর জন্য সরকার কি করছে, তাৎক্ষণিক কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে। তাহলে পদক্ষেপ নেওয়া উচিত, সরকারের নিশ্চয়ই উচিত, কারণ না নিলে তাহলে তো আমাদের জন্য ক্ষতিকর। যেহেতু উচিত অর্থে আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে শুড, তার সাথে একটা বি যোগ করতে হবে, কারণ শুড একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব, তার সাথে বি আর এই টেকের V3 হচ্ছে টেকেন। আশা করছি আমরা রুল নাম্বার 5 পর্যন্ত বুঝতে পারেন। আমরা রুল নাম্বার 6-এ চলে যাই। রুল নাম্বার 6-এ যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। যে কোনো প্রিপজিশনের পরে যদি আমি ভার্ব বসাতে চাই, সেই ভার্বটাকে আইএনজি ফর্মে বসাতে হবে। তবে টু এর পরে আইএনজি বসে না নির্দিষ্ট কিছু ফ্রেজ ছাড়া। নির্দিষ্ট কিছু ফ্রেজ ছাড়া বলতে কি, কিছু নির্দিষ্ট ফ্রেজ আছে যার শেষে টু থাকে এবং তার সাথে আইএনজি যোগ করতে হয়। এমন কিছু ফ্রেজ ছাড়া বাকি টু এর পরে আইএনজি ফর্ম বসে না। টু এর পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, সেটা আমরা 3 নাম্বার রুলসে কিন্তু দেখে আইছি।
তাহলে দেখেন প্রিপোজিশন পরে ভার্ব আইএনজি কিভাবে বসে, আই ফিল রিল্যাক্স ফর সলভ দিস প্রবলেম, আমি সমস্যাটা সমাধান করে কি বলছি, রিল্যাক্স ফিল করছে বা স্বস্তি বোধ করছি। তাহলে এখানে ফরটা আমরা কি পারছি, প্রিপোজিশন পারছি ফরটা, যেহেতু ফর প্রিপোজিশন তাহলে এখানে সলভের আইএনজি ফর্ম করে সলভিং করে দিতে হবে। উইদাউট ওয়ার্কস হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ, কঠোর পরিশ্রম ছাড়া তুমি কি করতে পারবে না, জীবনে সফলতা পাবে না। তাহলে উইদাউট একটা প্রিপোজিশন, তাহলে ওয়ার্কের এখানে কি করতে হবে, ওয়ার্কিং করতে হবে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। রুল নাম্বার 7 দেখি, একই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব চলে আসলে একটা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা যদি শর্ত কিছু বোঝায় দেয় তাহলে 2+v1 করে দিব। আবার ভালো করে বুঝি, একটা বাক্যে যখন আমরা রাইট ফর্ম ভার্ব বসাতে বলছে, ওই বাক্যে একটা ভার্ব দিয়ে আছে অলরেডি, আর একটা ভার্ব যখন আমাকে বসাতে বলছে, তাহলে সেই ভার্বকে হয় আইএনজি ফর্মে বসাবো, না হলে 2+v1 দিয়ে বসাবো। ওখানে কিন্তু স্থিতিশীল একটা ফাইনাইট ভার্ব থাকতেছে, আরো একটা বসাতে বলতেছে, তখন কিন্তু আমরা আইএনজি ফর্মটা করব, অথবা 2+v1 দিয়ে করব। তবে শর্ত হচ্ছে 2+v1 দিয়ে করার সময় আমাদের দেখতে হবে যে এখানে শর্ত বোঝাচ্ছে কিনা। দেখেন, আই স আ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম, ইট মিল অন আ ফ্লোর, ফ্লোরের উপরে খাবার খেতে। তাহলে দেখেন এখানে আই স একটা কিন্তু কি ভার্ব, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে, যে ভার্ব থেকে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে এখানে স দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্স, দ্যাট মিনস এটা একটা ফাইনাইট ভার্ব। যেহেতু এটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে ইট একটা ফাইনাইট ভার্ব, এখানে ইটটাকেও বসানো যাবে না, কারণ ইট দেখে আমরা টেন্স চিনতে পারছি, ইট একটা প্রেজেন্ট টেন্স। তাহলে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে দেখতে পাচ্ছি এখানে দুইটা ফাইনাইট ভার্ব বসানো যাবে না, তখন কি করতে হবে, এই ফাইনাইট ভার্বকে আরেকটা ফাইনাইট ভার্বকে আইএনজি ফর্ম করতে হবে। এটাকে তো আর করতে পারবো না, করতে হবে এটাকে, যেটাকে আমাকে বসাতে বলছে। তাহলে আমরা এখানে ইটিং করে দিলাম। হি স্টাডি ভেরি হার্ড ফর আ গুড রেজাল্ট, সে পড়াশোনা করছে কার জন্য, কিসের জন্য, একটা ভালো রেজাল্ট করার জন্য। তাহলে দ্যাট মিনস এখানে একটু শর্ত মিন করছে। সেক্ষেত্রে এখানে স্টার্টস কিন্তু একটা ভার্বের ফাইনাইট ভার্ব বসে গেছে, কারণ স্টার্টস দেখে আমরা বুঝতে পারছি এটার প্রেজেন্ট টেন্সে আছে। দ্যাট মিনস আমাকে এখানে কি করতে হবে, টু স্টাডি দিতে হবে, অথবা স্টাডিং দিলেও অ্যান্সার হবে, তবে টু স্টাডি দিলে বেটার অ্যান্সার হয়। রোল নাম্বার 8 আমরা চলে যাই, এবং রোল নাম্বার 8টা ভালো করে খেয়াল করেন। রোল নাম্বার 8টা যদি প্যাসেজটা পাস্ট টেন্সে কোনো অতীত ঘটনা বোঝায়, তাহলে আমরা ভার্বগুলোকে V2 বসাবো। শুধু এই একটা রুলস কিন্তু আপনার 10টা রাইট ফর্ম ভার্বস কিন্তু কভার হয়ে যাবে এই একটা রুলসের মাধ্যমে। কি রুলসটা ভালো করে একটু খেয়াল করেন। প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে, এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে প্যাসেজটা পাস্ট টেন্সে আছে, তার জন্য আমি একটা নোট দিয়ে রাখছি এখান থেকে এই পর্যন্ত। নোটটা একটু ভালো করে মাথায় খেয়াল করে খাতায় নোট করে নেবেন অবশ্যই। যাদের রাইট ফর্ম ভার্বের ক্লাসের পিডিএফ দরকার হবে, অবশ্যই আমাদের ইজি ইংলিশ ব্যাচ ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, এখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো। ইয়েস্টারডে এগো, ওয়ান্স আপন আ টাইম, ওয়ান ডে বিফোর, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট ফ্রাইডে। এখানে ফ্রাইডে বলতে দিনের নাম থাকতে পারে, ফ্রাইডে বাদে স্যাটারডে থাকতে পারে, সানডে থাকতে পারে। লং ডে এগো, লং সিন্স এগো, প্রিভিয়াস ডে, এইসব শব্দগুলো থাকা মানে সেই প্যাসেজটা বা সেই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। দ্যাট মিনস আমাকে ভার্বটাকেও পাস্ট টেন্সে বসাতে হবে। যেরকম once there was a lived king in a forest, তাহলে এখানে once শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে এখানে was lived বসানো যাবে না, লিভটাকে V2 করতে হবে, lived করে দিতে হবে। তাহলে এখানে হবে lived। রিটার্নিং মাই হোম, আমার বাড়ি ফিরে আসে। আই কমপ্লিটিং মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে, আমার গতকাল আমার কি করেছিল, আমার যে বাড়ির কাজটা ছিল সেটা আমি সেরে ফেলছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েস্টারডে মানে গতকাল, যেহেতু গতকাল তাহলে আমাকে এখানে কমপ্লিটেড করতে হবে, ভার্বের V2 করে দিতে হবে। আশা করছি আপনি 8 নম্বর রুলসটা বুঝতে পারছেন। আমরা 9 নম্বর রুলসে চলে যাই, এবং খুবই ইম্পর্টেন্ট একটা রুল, সেটা হচ্ছে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বলতে 4 প্রকার, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড এবং থার্ড। জিরো কন্ডিশনাল সাধারণত ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ এইগুলো হয়ে থাকে, এবং এগুলো যদি বাক্যের ভিতরে থাকে আর সেখানে যদি ভার্ব বসাতে বলে, সেই ভার্বটাকে অবশ্যই ভার্বের V1 এ বসাবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাবো। ফার্স্ট কন্ডিশনাল যদি দেখি ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে বা V1 আছে, তাহলে আমরা পরবর্তী বাক্যটা তৈরি করার সময় সাবজেক্টের পরে শ্যাল উইল প্লাস V1 দিব। শ্যাল উইল থেকে আমরা একটা নিব, তারপরে আমরা V1 যোগ করে দেব ভার্বের ক্ষেত্রে। ভালো করে মাথায় রাখি, প্রথমে যদি V1 থাকে, এখানে কন্ডিশনালে দুইটা বাক্য থাকবে, প্রথমটা যদি V1 এ থাকে তাহলে পরবর্তী বাক্যটা ভার্বের জায়গায় শ্যাল অথবা উইল, আবার এর সাথে একটা V1 নিয়ে নেব। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ভার্বের যদি V2 থাকে বা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমরা পরবর্তী বাক্যটা তৈরি করার সময় আমরা যে কি করব, ভার্বের জায়গায় উড কুড মাইট থেকে যে কোনো একটা নিব, উড কুড মাইট থেকে যে কোনো একটা নিব, তবে অর্থ সাপেক্ষে ভার্বটাকে ব্যবহার করব। যে কোনো একটা নিয়ে না, অর্থের উপর ডিপেন্ড করে এখান থেকে একটা ভার্ব নেব, এবং তারপরে যে ভার্বটা থাকবে তার V1 এ বসায় দিব। থার্ড কন্ডিশনাল মানে হ্যাড প্লাস V3 থাকবে, তখন আমরা পরবর্তী বাক্যটা কি করব, কুড হ্যাভ বা উড হ্যাভ নিব, এর সাথে আমরা কি করব, এক্সট্রা একটা হ্যাভ যোগ করবে, এবং যে ভার্বটা থাকবে তাকে V3 তে কনভার্ট করে নেব।
এখানে আমি একটু বলে রাখি, থার্ড কন্ডিশনাল কিন্তু অনেক সময় ভার্বের ইফ দ্বারা শুরু না হয়ে হ্যাড দ্বারাও শুরু হতে পারে। তবে বাক্যটা এরকম থাকবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, হ্যাড দিয়েও কিন্তু থার্ড কন্ডিশনাল শুরু হতে পারে। সো বি কেয়ারফুল, আমরা একটু দেখে নিব। আমরা এক্সাম্পল দেখি, ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে কামটা এখানে V1, দ্যাট মিনস আমার এখানে কোন কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আমাকে এখানে কি করতে হবে, উইল গো যোগ করতে হবে। ইফ ইউ কাম আই উইল গো। ইফ আই নিউ ইংলিশ, যদি আমি ইংরেজি জানতাম, দেখেন নিউ এখানে পাস্ট টেন্স V2, তাহলে এখানে আমাকে অবশ্যই কি করতে হবে, উড প্লাস V1 বা কুড প্লাস V1 আনতে হবে। তাহলে আই কুড স্পিক ইংলিশ, আমি যদি ইংরেজি জানতাম তাহলে আমি কি করতাম, ইংলিশে কথা বলতে পারতাম। আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, আমি যেহেতু কি করি, গরিবদেরকে সাহায্য করি। এখানে খেয়াল করেন, অনেক সময় কিন্তু ইফের অংশটা প্রথমে থাকে, কিন্তু অনেক সময় ইফের অংশটা কিন্তু শেষে দিতে পারে। তবে কনফিউজ হওয়ার কিছু নেই, এই অংশটাকে প্রথমে দিতে পারে, আবার ইফের অংশটাকে পরে দিতে পারে। আপনি এই অংশটা দেখে বুঝে নেবেন যে এখানে উড হ্যাভ হেল্প মানে উড হ্যাভ প্লাস V3, দ্যাট মিনস এটা কোন কন্ডিশনাল আছে, থার্ড কন্ডিশনালে। তাহলে থার্ড কন্ডিশনাল এই পাশে তৈরি করতে হবে কি পেয়ে, হ্যাড প্লাস V3 দিয়ে। তাহলে এই পাশে আমরা যে ভার্বটা তৈরি করব তাকে অবশ্যই হ্যাড প্লাস V3 দেবো। তাহলে ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান ইন দ্য ভিলেজ, যদি আমি গ্রামের বড় লোক হতাম, তাহলে আমরা এখানে হ্যাড প্লাস V3 কিভাবে তৈরি করছি, হ্যাড প্লাস বিন দিয়ে তৈরি করতে পারি। ইফ আই হ্যাড বিন রিচ ম্যান ইন দ্য ভিলেজ, তাহলে আই উড হেল্প দ্য পুয়ার, আমি তাহলে কি করতাম, গরিব মানুষদের সাহায্য করতাম। রুল নাম্বার 10 সব থেকে ইম্পর্টেন্ট এবং চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রুল নাম্বার 10 দেখেন, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইয়েট, ইভার। এটাকে এক কথায় যদি আমি বলি, আজরাইল নামে একটা শব্দ আছে, আজরাইল দিয়ে আমরা মনে রাখতে পারি। যদি এর উপরে আরেকটা ডেডিকেটেড ক্লাস দরকার আমাকে বললেন, আমি অবশ্যই এর উপর আরেকটা সুন্দরভাবে ক্লাস নেব। এগুলো যদি থাকে তাহলে সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের ভিতরে। তবে সেটা যদি প্যাসেজটা পাস্ট টেন্সে থাকে, অনেক সময় কিন্তু হ্যাভেজের জায়গায় হ্যাড বসতে পারে। সাধারণত এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তাহলে দেখি, ড্যাশ অ্যাডমিট অলরেডি টু মাই ফেভারিট কলেজ, আমি ইতিমধ্যে আমাকে পছন্দের কলেজে ভর্তি হয়ে গেছি। যেহেতু এখানে অলরেডি পেয়ে গেছি, তাহলে আমাকে কি করতে হবে, এখানে হ্যাভ নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি সাধারণত সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ বসে, না হলে আমাকে হ্যাভ বসে। সাধারণত আই এর পরে কি বসে, হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ অলরেডি আর অ্যাডমিটেড V3, অ্যাডমিটেড। তাহলে আই হ্যাভ অলরেডি অ্যাডমিটেড। দেখেন এখানে অলরেডি শব্দটা কিন্তু দুইটা ভার্বের মাঝখানে নিয়ে চলে আসতে হবে এবং এটা অ্যান্সারের ভিতরে কাউন্ট করে নিতে হবে। রিসেন্টলি হি রিচ টু নিউ ইয়র্ক সিটি ফর বাইং সামথিং, সাম্প্রতিক তিনি নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাইছে কিছু কেনার জন্য। তাহলে রিসেন্টলি শব্দটা যেহেতু পেয়ে গেছি, তাহলে এখানে কি করতে হবে, আমাকে হ্যাভ নিতে হবে। তাহলে হি এর পরে সাধারণত হ্যাজ বসে, আর রিচ এর ভিতরে হচ্ছে রিচড, ডি যোগ করে দিতে হবে। তাহলে হ্যাজ রিচড। রুল নাম্বার 11 খুবই ইম্পর্টেন্ট, রুল নাম্বার 11টা, এবং আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু। বি ইউজ টু বলতে এখানে বি বলতে বি ভার, এম ইজ আর ওয়াজ আর থাকতে পারে, তারপরে ইউজ টু থাকবে। অ্যাডিক্টেড টু, প্রিফার টু, ডিভোটেড টু, কন্ট্রিবিউট টু, ইট ইজ এ ফ্রেজগুলোর পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। আমি কিন্তু ইতিমধ্যে একটা রুলসে বলছিলাম, টু কিছু নির্দিষ্ট টু যুক্ত ফ্রেজ আছে যেগুলো পরে ভার্বের আইএনজি বসে। সেই টু যুক্ত ফ্রেজগুলো হচ্ছে এইগুলো, দেখেন প্রত্যেকটা শেষে একটা করে টু দিয়ে আছে, এগুলো পরে কি বসে, ভার্বের আইএনজি বসে। অন্যথায় টু এর পরে কিন্তু ভার্বের V1 বসে। যেরকম দেখেন, আই ওয়েন্ট টু আ লাইব্রেরি উইথ আ ভিউ টু, আমি লাইব্রেরিতে গেছিলাম উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু মিনস উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, কালেক্টিং আ বুক, বই কি করার জন্য, সংগ্রহ করার জন্য। তাহলে কালেক্ট কি করবো, কালেক্টের আইএনজি ফর্ম করে দেবো, দ্যাট মিনস ভিউ টু পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। এই হচ্ছে আমাদের রাইট ফর্ম হওয়ার জন্য 11টা রুলস। ইনশাল্লাহ এই 11টা রুলসের মাধ্যমে আপনি রাইট ফর্ম ভার্বস ইজিলি ভাবে অ্যান্সার করতে পারবেন। বিশ্বাস না করলে আপনি আমাদের রাইট ফর্ম ভার্বসের প্র্যাকটিস ক্লাসগুলোতে উপস্থিত থাকেন, এবং প্র্যাকটিস ক্লাস করার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্র্যাকটিস ক্লাস দরকার হবে কিনা। তাহলে আশা করি আপনি ইনশাল্লাহ রাইট ফর্ম ভার্বস থেকে আজকে থেকে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সাথে থাকবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কন্টিনিউ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট একটা ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।